আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এসেছি রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বাংলাদেশ নিয়ে। আমি ফারজানা দিতে আশা করি সকলেই ভালো আছে। প্রতিটি পর্বের মতো আজও আমরা একজন গুণী মানুষের সাথে কথা বলবো, যিনি তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত এবং কাজ করে যাচ্ছেন দেশে আরো কিছু মানুষদের নিয়ে, দেশের জন্য, নিজের জন্য, সকলের জন্য। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথি সীমা আপুর সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য আপু, ধন্যবাদ আমরা আমাকে ইনভাইট যতটুকু করার জন্য। জেনে অনেক ধন্যবাদ আপু আপনাকেও যে আপনি সময় করে আমাদের মাঝে এসেছেন। আমরা যতটুকু জেনেছি আপনার কাজ সম্পর্কে, যে আপনি দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। আপনি কি ছোট্ট করে আপনার কাজের পরিচয়টা আমাদের কিছু জানাবেন কি, যে আপনি কি ধরনের কাজ করছেন, কি পণ্য নিয়ে কাজ করছেন, একটু জানাবেন? আমার ছোট্ট একটা উদ্যোগের নাম হচ্ছে প্রয়াস। প্রথম আমি কাজ শুরু করি আহ, নকশি কাঁথা দিয়ে, সূচি শিল্প যেটাকে বলা হয়, নকশি কাঁথা। তারপর এটা আস্তে আস্তে আহ, বড় হয়। টাই ডাই নিজের হাতে করি, ডাই করে ডাই সেখানে সুই সুতার হাতের কাজ করা হয়। তারপরে ব্লক করে করা হয়। তারপরে দেখলাম যে কাশ্মীরি কাজ যেটাকে বলা হয়, কাশ্মীরি কাজ করা হয়। এই তো উম, মোটামুটি দেশীয় পণ্যগুলি নিয়েই আমি কাজ করে থাকি। আর আমার প্রয়াসের কাজগুলো হচ্ছে দেশের বাইরেও যায়, এবং পুরো দেশেই মোটামুটি পুরো পুরো পৃথিবীর বিভিন্ন দেশেই গিয়েছে, যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুবই আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনার এই কাজ সম্পর্কে জেনে। আপনি এই যে আপনার উদ্যোগের নাম বললেন ক্লাস, এটা কি কোনো অফলাইন শোরুম আছে, নাকি আপনি পুরোটাই অনলাইনে মেনটেন করেন? এটা পুরোটাই অনলাইন ভিত্তিক। কিন্তু ক্রেতারা এখন বিভিন্ন ভাবে আর কি বারবার জিজ্ঞেস করে যে শোরুম আছে কিনা, শোরুম আছে কিনা, বাসা কোথায়, আসতে চায়। আলহামদুলিল্লাহ, মানে প্রচুর সাড়া পাই। আচ্ছা, তার মানে আপনি ভবিষ্যতে শোরুম নেওয়ার চিন্তা ভাবনা রয়েছেই তো? হ্যাঁ, আল্লাহ যদি দেয় হবে ইনশাল্লাহ। সেটা হবে। আপু, একটু আমাদেরকে বলবেন, এই যে প্রায় শুরু করেছেন, কত বছর হলো, এবং এটা শুরু করার পিছনের গল্পটা একটু জানতে চাই। গল্পের পিছনে গল্প থাকে। প্রয়াস শুরু হয়েছে 2019-এ। 18 থেকে মেইনলি, আগে থেকেই সূচি শিল্পের কাজ করি। আর 18 থেকে মোটামুটি শুরু হয়েছে 19-এ, যখন কোভিড হয়। কোভিড এর সময় থেকে আরো তীব্রভাবে এটা শুরু হয়েছে। আমি আসলে ছিলাম একটা হাই স্কুলে ছিলাম সহকারী শিক্ষিকা হিসেবে। কোভিড এর সময় আর কি আমার স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধন দুটি করা আছে, এবং মেধাতে লিগে প্রথম দিকেই ছিলাম। যাই হোক, এটা পরবর্তীতে আর স্কুলের চাকরিটা কন্টিনিউ করা হয় নাই। 6 বছর ছিলাম একটা হাই স্কুলে। তারপর হচ্ছে প্রয়াস যখন আমি শুরু করি, স্কুল জবের পরে হচ্ছে জব ছেড়ে দেওয়ার পরে আমার ভিতরে একটা একটা তীব্র একটা কষ্ট কাজ করেছে। তীব্র কষ্ট মানে, আমি সবসময় আমি চাইতাম যে আমি সীমা, আমার নিজের একটা নাম হবে, আমার নিজের নামে আমি পরিচিত হব। স্কুলে যখন আমি জয়েন করি, কিংবা সরকারি যে চাকরিগুলোর ইন্টারভিউ আমি দিতে গিয়েছি, রিটেনে টিকেছি ভাইবে, যে আমাকে যখন বলা হয়েছে যে হাজবেন্ড এত ভালো জব করে আপনি এই প্লেসটা কেন নিতে চাচ্ছেন, এইভাবে আমি অসংখ্যবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। যখন এই হাই স্কুলে জব চাই আমি ঢুকি, তখনও কিন্তু সেম এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। যখন আমি বলেছি আমি আমার নিজের নামে পরিচিত হতে চাই, এটা কিন্তু মুখ টিপে হেসেছে অসংখ্য মানুষ। হ্যাঁ, কিন্তু যখন আমি প্রয়াসটা, তারপরে যখন স্কুলের জবটা ছেড়ে দেওয়ার পরে তীব্র একটা হতাশা ভিতরে কাজ করে, যে আমি মনে হয় পারলাম না। কিন্তু না, উম, যখন আমার হাজবেন্ড, আমার বাচ্চা, বড় মেয়েটা, ওরা আমার সাপোর্টে আসলো, কাছে আসলো, বললো যে তুমি শুরু করো, তুমি নকশি কাঁথা নিয়ে শুরু করো। ফার্স্ট আমি 7টা নকশি কাঁথা, 6টা বেডশিট, কাপড়টা কিনে নিয়ে আমি গ্রামে চলে যাই। এবং কোথায় ছাপ দিতে হয় আমি জানি না, কোথায় থেকে কাপড় সুতা কিনতে হয় আমি সেটাও জানি না। এগুলো আমার 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 পাশে ছিল ওই মুহূর্তটা আমার মেয়েটা ছিল, আমার বড় মেয়েটা ছিল। ও এখন দেশের বাইরে আছে, ইউএসএ আছে, ফুল স্কলারশিপ নিয়ে ওখানেই আছে ও। কিন্তু আমার এই মেয়েটা আমার সাথে ছায়ার মতো ছিল। আমরা ঘুরে ঘুরে জামালপুর যাই। ফার্স্ট আমরা জামালপুর সদরে যাই, আমরা রাস্তাঘাট কিচ্ছু চিনি না। রিক্সায় উঠিয়ে বলি যে ওই জায়গায় যাবো, রিক্সাওয়ালা দেখা যায় এখান থেকে ওখানেই ভাড়া অনেক নিয়ে নিছে, রিক্সাওয়ালাও হেসে দিছে যে এত বেশি ভাড়া নেওয়ার জন্য। তারপরে কিন্তু যখন
যে ছাপ দেওয়ার যে ওদের স্ক্রিন প্রিন্ট বলে কিংবা আদার্স ছাপ দেওয়ার এটা বলে, ওরা কিন্তু খুবই কোঅপারেটিভ, খুব ভালো। প্রাথমিক অবস্থায় যখন আমি মোটামুটি ওদেরকে ছাপ দেওয়ালাম, পরবর্তীতে কিন্তু আমি কুরিয়ার করে পাঠিয়েছি ওদের কাছে, ওরা নিজেরাই সুন্দর করে ছবি তুলে দিছে, এটা আপা ঠিক আছে, ওরা ছাপ দিয়ে দিছে। তারপরে সুতা কিনতে হয় কেজি ধরে ধরে। সুতা কিনে আমি যখন গ্রামে যাই, গ্রামে আমি ছিলাম 1.5 মাস। প্রথম আমি কাজ করি হচ্ছে 6টা ব্লাউজ পিস হুমায়ুন আহমেদের চরিত্রগুলো নিয়ে। হুমায়ুন আহমেদের চরিত্র ছিল হচ্ছে লীলাবতী, রূপা, তারপরে হচ্ছে জীবনানন্দ দাশের হচ্ছে একটা বনলতা সেন, মানে ব্লাউজের পিছের মধ্যে এগুলা আঁকতাম, একে হচ্ছে সূচি শিল্পীদের দিয়ে কাজ করতাম। মানে সেগুলা চমৎকার একটা অভিজ্ঞতা। 1.5 মাস আমি খুবই ভালো ছিলাম গ্রামে। মানে আমি শহরের একটা মানুষ, গ্রামে যেভাবে থাকবো ওরা চিন্তাও করে না, আর ওরা ভালো ছিল দেখে আমি গ্রামে থাকতে পেরেছি। পুরো গ্রামের বৌঝিরা, বাচ্চারা খুবই ভালো। বাগানের মধ্যে বসে আমরা কাজ করেছি, সেই সব ছবি আছে, ভিডিও আছে, আমি একসময় আপনাকে দিব। খুবই ভালো লাগবে সেগুলো দেখতে পারলে, আমারও অভিজ্ঞতা হবে, আমারও অনেক কিছু শেখা হবে। এই যে আপনি মানে একদম সুন্দর থেকেই বলতে গেলে নকশি কাঁথা দিয়ে শুরু করেছেন, আজকে একটা স্টেপের পজিশন এসেছেন। তো এই যে আপনার কাজের যে জার্নিটা, আপনি শিক্ষকতা পেশা থেকে এখানে এসেছেন, আপনার পরিবার বিশেষ করে আপনার মেয়ে এবং আপনার হাজবেন্ডের সাপোর্ট ছিল, কিন্তু আশেপাশের মানুষের কাছ থেকে কি কখনো এমন কিছু পেয়েছেন, শুনেছেন যেটা আপনার যে মানে মানসিকতাকে ভেঙে দিতে পেরেছে বা চেষ্টা করেছে এরকম কিছু? পরিবারের হেল্প পেয়েছি, এবং আমার বাবার বাড়ির যে ফ্যামিলি কিংবা শ্বশুর বাড়ির ফ্যামিলি, সবাই কিন্তু ভীষণ কোঅপারেটিভ এবং পজিটিভ। যে কোনো একটা কিছুতে উদাহরণ দিলে, হ্যাঁ ভাই বোনেরা বড় বড় পজিশনে, ভালো ভালো পজিশনে আছে, ওকে ফাইন। ওরা কিন্তু যে কোনো কিছুতে উদাহরণ দেওয়ার সময় বলে যে সীমাপা দেখো, সীমাপা কত পরিশ্রমী, সীমাপার এই কাজটা এত সুন্দর। আমি পজিটিভ ভাইবটাই বেশি পেয়েছি, কিন্তু প্রতিবন্ধকতা তো থাকবেই। আপনার চারপাশে আহ নিজস্ব সার্কেলের বাইরেও একটা সার্কেল থাকে, দেখা যাবে যে ওদের কাজই হচ্ছে বাধা দেওয়া। যেমন আমার ডেলিভারি ম্যানদের হ্যাঁ, অনেক সময় আসতে দেওয়া হয় নাই, নানান রকমের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, কিংবা ডায়ের যে কাজগুলো করি কেন করছে, এটা করা যাবে না, এরকম অনেক বাধা পেয়েছি। এবং পাশে পরিবার ছিল দেখেই, পরিবার অনেক বড় একটা শক্তি। আমি মনে করি পরিবার হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শক্তি। এটা পরিবার ছিল বলেই পেরেছি। অবশ্যই আপু, আসলে মেয়েদের, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে পরিবারেই হচ্ছে বাধা দেয় প্রথমে। এটা আমি আমার এখানে এসে অনেক মেয়ে কথা বলেছেন, অনেকের কাছে আমি এরকম ভাবেই শুনেছি যে হয়তো তার স্বামী চায়নি বা তার সন্তান চায়নি অথবা তার শ্বশুর বাড়ির লোকজন চায়নি, এই ধরনের অনেক কথা শুনেছি। কিন্তু আপনি সেই জায়গা থেকে আপনার আমি মানে ভাগ্যবান। স্ট্রাগলটা অনেক পজিটিভ ছিল। হ্যাঁ, হ্যাঁ। হুম। পরিবার যখন সাপোর্টে থাকে তখন বাইরের কথা গায়ে লাগে না, এটা হুম। একটা মানে খুব ভালো একটা বিষয়। তো আপনি যে শুরু করলেন প্রয়াসের, এখন একটা ভালো পরিচিতি আছে, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রশ্নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুনতে পাইনি, সরি। আপনার উদ্যোগ নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? আর কি কি করতে চান বা প্রয়াসকে কোথায় আমি যেতে চান ভবিষ্যতে, কোথায় দেখতে চান প্রয়াস আপনার আমার এই সন্তান উদ্যোগকে? তুল্য। প্রয়াস আমার সন্তান তুল্য, আমি সবসময় বলি। আর প্রয়াস আছে বলেই আহ, আমি আছি। হ্যাঁ, হাজবেন্ড আছে, বাচ্চা আছে, কিন্তু প্রয়াস আছে বলেই আমার একটা নির্দিষ্ট একটা ইনকাম আছে, একটা শক্তি আছে, যে শক্তিটা দিয়ে আমি আমার নিজের মতো করে নিজের সচ্ছলতা, প্রতিটা মেয়ের নিজের সচ্ছলতা থাকা উচিত আমি মনে করি। প্রয়াসকে নিয়ে আমার ইচ্ছা হচ্ছে, মানে আমি দেশের বাইরে এটাকে ছড়াই দিতে চাই। আমি চাই যে দেশের বাইরের যে বাঙালি কমিউনিটি আছে, ওরা ছুঁয়ে দেখুক আমার কাজটা। এবং প্রয়াসের কাজগুলি কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইউএসএ, ইউকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে, এবং ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি সবসময় বলবো, ইন্সপায়ার করে আমাকে, সবসময় ইন্সপায়ার করে। দেশের ছোট একটা শোরুম থাকুক, কিন্তু আমি চাই খুবই দেশের ভালো বাইরেও লাগে ছড়ায় যাক। যে ইনশাল্লাহ আমরাও চাই, কারণ দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, দেশের পণ্যটা বিদেশের মাটিতে দেখতে পাওয়া বা ছুঁয়ে দেখার যে আনন্দ,
সেটা আসলে বলে বা কোনো ভাষায় প্রকাশ করার মতোই না। আমি চাই আপনার উদ্যোগ অনেক দূর এগিয়ে যাক। আপনি সহ যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করে, সব ধরনের পণ্য দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতে পা রাখুক, এটা আমার সবসময়ের জন্য চাওয়া। আপনার উদ্যোগের জন্য অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে, আমাদের রোজকার খবরের পক্ষ থেকে। আপু তো এই যে আপনি নিজের একটা আইডেন্টি তৈরি করেছেন, নিজের একটা আইডেন্টির জন্য এত কুটির শিল্পের কাজটা খুব কঠিন একটা কাজ। কারণ এই কাজের নিখুঁত বিষয়টাকে খুব দেখা হয়। তো আমি আপনার কাছে এখানে একটু ভিন্ন ধর্মী প্রশ্ন করবো, যেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে এই দেশীয় পণ্য বা সুতি শিল্পের কথা আসলে প্রথমে আসে আড়ং-এর কথা। আমরা সুতি শিল্পের বিষয়ের সাথে আড়ং-এর তুলনা করি। তো আপনি যে হুম। প্রোডাক্ট গুলো সেল করছেন সেটার যে মূল্য, যে টাকায় বিক্রি করেন না কেন সেটার যে মূল্য এবং আড়ং-এর প্রোডাক্টের যে মূল্য, কোয়ালিটি, এই দুটোর মধ্যে কি কখনো কাস্টমার আপনাকে কোনো মানে কনফিউশনের মধ্যে ফেলেছে কিনা? কাস্টমারদের যে বিষয়গুলো দেখা যায় যে তারা তুলনা করে, সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা একটু আমাকে জানাবেন। আমার এখন হাতের কাছে যদি নকশি কাঁথা থাকতো আমি আপনাকে দেখাতাম যে আমার কাজটার থেকে আড়ং এর কাজের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, হ্যাঁ, আড়ং অবশ্যই একটা ব্র্যান্ড। সবসময় স্বীকার করি আড়ং একটা ব্র্যান্ড। কিন্তু কর্মী কিন্তু মানে ওদের কর্মীরাই কিন্তু আমাদের কাজগুলো করছে। হ্যাঁ, কাজ এত নিখুঁত হয়, আহ, আমরা কিন্তু সেই ন্যায্য মূল্যটা কখনো পাই না। কখনোই আমরা সেই ন্যায্য মূল্যটা পাই না। হয়তোবা ওদের মতো আড়ং এর মতো ব্র্যান্ড যখন হতো তখন হতো আড়ং এর কাজ তো এক জায়গায় হয় না। এখানে একটি সুই সুতার কাজ হচ্ছে, এখানে সিকোয়েন্সের কাজ হচ্ছে, এখানে লেস বসাচ্ছে, এরকম আলাদা আলাদা সেক্টর ওদের। আমরা তো এত বিশাল সেক্টরে কাজ করি না, আমরা অল্প পরিসরে কাজ করি, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিখুঁত করার জন্য। এবং আমাদের যে সুই সুতার কাজটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে কোনো অংশেই মানে আর কি কম না, খুবই নিখুঁত এবং সুন্দর। আমাকে যদি একটু সময় দেওয়া হয় আমি নকশি কাঁথা একটা বের করে দেখাতে পারতাম যে কেমন সুন্দর হয় আমাদের কাজগুলো, কিন্তু সেই ন্যায্য মূল্য কিংবা সেই অবশ্যই মূল্যায়নটা আমরা সবসময় পাই না। অবশ্যই আমরা আপনার কাঁথা দেখবো, আপনার প্রোডাক্ট অবশ্যই আমরা দেখবো। কিংবা থ্রি পিস এই গুলাও যে যে সুই সুতার কাজ ন্যায্য করা হয় মূল্যের যে খুবই বিষয়টা সুন্দর। আপনি বললেন যে পাই, এটা আপনি যে বিষয়টা আমাদেরকে বললেন যে আমরা আসলে ন্যায্য মূল্য পাচ্ছি না, আরো ব্র্যান্ড হয়ে জি। যাওয়ার কারণে আরো পাচ্ছি। তো একটা দেশীয় পণ্য, আর একটা বিষয় দেশীয় পণ্যের সাথে সবসময় মানে সংঘর্ষ হয়, যেটা ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্য যে কোনো দেশের একটা থ্রি পিসের তুলনায় দেশীয় হাতের হুম কাজ হুম। করা একটা ড্রেস, এটা হয়তো বা দাম অনেক আকাশ পাতাল একটা পার্থক্যের দিকে চলে আসে। আর আকাশ পাতাল যে পার্থক্য, টাকায় সত্যিকারের আপনি খুব আকাশ পাতাল ভারী পার্থক্য। গর্জিয়াস একটা হ্যাঁ, ভারী গর্জিয়াস একটা হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি ড্রেস পাবেন, সেটা হয়তো বা আপনার দেশীয় পণ্য যেটা আমরা যেটা করছি সেই ধরনের একটা থ্রি পিস পাবো না বা অনেক বেশি দাম হয়ে যাবে। এই জায়গাটায় কি আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে কোনো সাজেশন দেয়া বা কিভাবে উন্নত করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। আমরা আসলে যারা আমি ক্ষুদ্র উদ্যোক্তাই বলবো, ক্ষুদ্র উদ্যোক্তা বলবো কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা। আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে খুব বেশি মানে খুব যে বেশি স্ট্রাগল করতে হয় তা না। হ্যাঁ, পরিশ্রম করলাম, সততা থাকলো, আহ ধৈর্য ধরে ঠিকভাবে যদি কাজটা করি তাহলে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যায়। কিন্তু তারপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল যে প্রবলেমটা। ঠিক আছে, একটা প্রোডাক্ট যখন কোয়ালিটির দিক থেকে সেরা হবে, কাজের কোয়ালিটি যখন সেরা হবে, তখন ওই প্রোডাক্টটার সেই যে দামটা আমরা সেরকম দামটা প্রথমত পাই না। কাজের কোয়ালিটিটা ধরে রাখতে হবে, কাজের কোয়ালিটি এবং কাপড়ের যে কোয়ালিটি সেটা যদি আমরা ঠিকঠাক মতোই করতে পারি হয়তো বা একসময় আমরা ন্যায্য মূল্যটা পেলেও পেতে পারি। কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তান এগুলোর কিছু কাস্টমারই আছে, ক্লায়েন্টই আছে এরকম যে ওরা ওই ওই ড্রেসগুলি পরবে, ওই ড্রেসটা পরে আরাম পায়, কিংবা বলা মানে আর কি ছড়াই গেছে যে হ্যাঁ এটা ইন্ডিয়ান ড্রেস, এটা পাকিস্তানি ড্রেস, ইটস নট বাংলাদেশি। কিন্তু কেউ কেউ আছে যে হ্যাঁ সত্যিকারেই তারা দেশীয় পোশাক পরে, দেশীয় পোশাক পরে আরাম পায়। এরকম অনেকের সাথে আমার কথা হয়, তখন আমি তো বলি ডাই মানেই রং উঠে যায়, আমি বলি যে আমার ডাইটা একবার নিয়ে দেখো, আমার ডাইটা একবার পরে দেখেন, দেখেন ডাই রং উঠে কিনা, উঠলে আমাকে বলবেন। কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না, কোয়ালিটিটা এই ধরে যে রাখতে হবে। আপনি
আপনি যে বিষয়টা বললেন এটা আপনি একা বলছেন যে আমার প্রোডাক্ট নিয়ে দেখো রং উঠবে না, এটা কিন্তু আপনার একার কথা। কিন্তু কিছু মানুষের মনে ঢুকে আছে যে ওটা রং উঠবে, তার মানে খারাপ কোয়ালিটির প্রোডাক্টও আছে। তো সেই হুম 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 দায়বদ্ধতাও কিন্তু আমাদের, কারণ সেটাও কিন্তু আমরাই করছি। এই যে হুম আমরাই একটা প্রোডাক্টের মানটাকে নিচু মানে নিয়ে আসতেছি, আবার আমাদের মধ্যে থেকে কিছু মানুষ চেষ্টা করছে সেই প্রোডাক্টটা উচ্চ মান দেওয়া। এই হুম জায়গাটা হুম। উন্নতিকরণের ক্ষেত্রে এই যে মানে ডিস্টেন্সটা যে কেউ নামাচ্ছে কেউ উঠাচ্ছে, এই যে তফাৎটা, এটাকে মানে সমঝোতায় আনতে গেলে আসলে আমাদের কি করা উচিত? সেখানে সরকারি কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, বা আমরা উদ্যোক্তারা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা একটু জানান। সত্যি উদ্যোক্তা তো সবাই বলে, আজকাল কিন্তু উদ্যোক্তার অভাব নাই। হ্যাঁ, উদ্যোক্তা বলে, কিন্তু সত্যিকার উদ্যোক্তা কাকে বলে? একটা জিনিস যখন আমি নিজে তৈরি করছি, মেড করছি, আমার মনে হয় যে সেই উদ্যোক্তা। হ্যাঁ, কিনে নিয়ে এসে অবশ্যই। কারখানা থেকে কিনে নিয়ে এসে যখন ওইটা আমি সেল করবো, আহ, আমার মনে হয় ওইটা বিজনেস। সেটাই বিজনেস, ওইটা ব্যবসা আর কি, যেটাকে বলা হয়। অবশ্যই। এখন আমাদের ভিতরে সততাটা, অনেস্টিটা যদি ধরে রাখতে পারি, আহ, তাহলে জিনিসটা হ্যাঁ ঠিকঠাক আছে, ঠিকঠাক হবে। কিন্তু এটা সরকারি ভাবে সেরকম ভাবে, কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান কিছু মিলিয়ে যদি চেষ্টা করে, হলেও হতে পারে, কিন্তু সেরকম আমি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে দেখিনি, কিংবা হয়নি। প্রতিবাদ অনেকেই এটা করে, আসলে কিন্তু স্ট্রংলি কোনো কিছু কখনো মানে আমি নিতে দেখিনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। এবং বাংলাদেশি পণ্যকে আমরা কিছু মানুষ যেরকম দেশের বাইরের গণ্ডিতে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, একই রকম ভাবে হুম কিছু মানুষ এই পণ্যটাকেই, যেমন আমি বাটিকের এক্সাম্পল দেই। বাটিক কিন্তু, আমি বাটিক বিক্রি করতে গেলেই ও বাটিক রং উঠবে, বাটিক বাটিক হ্যাঁ তো 1,000 টাকায় হুম হয় নাকি, বাটিক মানেই তো 300-400 টাকা, বা বড় জোর বাটিকের দাম হ্যাঁ, হবে 500 টাকা, এর উপরে বাটিক যেতে চায় না। এই যে মানে যে এই জিনিসটা মানুষের আমাকে একটা এত ধারণা, কষ্ট দেয়, এত পেইন দেয় জিনিসটা আমাকে, খুব খারাপ আমি লাগে। ভুক্তভোগী, ডাই কিন্তু খুব আমি কঠিন ওটা একটা কাজ। জানি। হ্যাঁ। হুম। তো এই বিষয়টা কিছু মানুষের মনে কিন্তু গেঁথে গেছে। এই মানুষগুলোর ভিতর থেকে ধারণাটা তুলে আনার জন্য আসলে আমি, আপনি বা আমাদের মতো আরো 10 জনের দ্বারা সম্ভব না। আমাদের একত্রিত যেমন হতে হবে, পাশাপাশি সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত, এটা আমার জায়গা থেকে মনে হয়। হ্যাঁ, সরকারিভাবে পদক্ষেপ নিলে হয়তো বা হবে, কিন্তু ওই যে কারখানার ডাইগুলো এনেই মানুষ বিক্রি করে, এবং শিক্ষিত উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেও দেখি এই যে ডাই তো রং উঠবেই, ডাইও বলে না, বলে বাটিক। আম- কিন্তু এটার মধ্যে যে অনেক আমার মানে ভ্যারাইটি আছে, এটা বেশিরভাগ তারা, মানুষ কিন্তু বুঝে না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বুঝে না। আর একটা বিষয় আমি আপনাকে, যদিও আপনি গেস্ট কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা 2017-18 দিকের কথা। একটা মেলাতে একজন উদ্যোক্তা একদম পিওর দেশি স্মৃতি, একেবারে পিওর দেশি স্মৃতি নিয়ে বসেছেন একটা মেলায়। মেলাটা একটা ডিউসেস এরিয়ার মধ্যে। তার 4 দিনের মেলায় প্রথম 2 দিনে একটা ড্রেসও সেল হয়নি। তার মনটা খুব হুম হুম খারাপ, হুম। কিন্তু উনি খুবই মানে বুদ্ধিমতী, আমি বলবো আমি খুবই বুদ্ধিমতী মহিলা। তৃতীয় দিন সকালবেলায় উনি এসে শুরু করলেন কি ইন্ডিয়ান ড্রেস, মানে দেশি ড্রেসটাকে উনি বলতেছেন ইন্ডিয়ান ড্রেস। এবং আনফর্চুনেটলি ওনার সব ড্রেস, মানে হয়তো একটা দুটো ছাড়া, ওনার সব ড্রেস বিক্রি হয়ে গেছে। দেশি ড্রেসটাকে কাস্টমারকে আমার দিতে হচ্ছে ইন্ডিয়ান বলে। তাহলে আমরা আসলে কোথায় বাস করি, মানে কোন মেন্টালিটি নিয়ে বাস করি, এটা আমাদেরই আসলে ভাবার বিষয়। মানে আমরা দেশীয় পণ্য কিনবো কিনবো বলে গলা ফাটাই, অথচ আহ, নিজেরা কেনার ক্ষেত্রে বা নিজেরা পড়ার ক্ষেত্রে বেছে নিই ইন্ডিয়ানটা। আর সেইভাবে মূল্যায়নও করা হয় না। এক একটা ড্রেস বানাতে এক একটা ডাইয়ের ব্যাপারটা আমি বলি যে, শিবুরি ডাই, সুই সুতো দিয়ে সেলাই করো, সুতা টানো, সুতা টানতে হাত কিন্তু কেটে যায়। হ্যাঁ, সেটা পানিতে ঠিকঠাক মতো না ভিজলে তাহলে ডাইটা আমার ঠিকঠাক মতো হবে। ভ্যাট ডাই যখন করা হবে সেখান থেকে রং উঠবে না। আচ্ছা, করার পরে সেটা কিন্তু সুতাটা কেটে আবার কিন্তু ধুইতে হয়, অনেকবার ওয়াশ করতে হয়, তখন কিন্তু হাতে কষ্ট হয়, যেহেতু আমার ওয়াশিং পাউডারটা ইউজ করতে হচ্ছে, কিংবা লিকুইডটা ইউজ করতে হচ্ছে, কষ্ট হয় না?
সেটা কিন্তু মূল্যায়ন আমরা সেভাবে পাই না। তারপরে যখন এটা ফিল্ডে যায় যে সুই সুতার কাজের জন্য, সুই সুতার কর্মীদের, সূচি শিল্প কর্মীরা ওরা কিন্তু অনেক কষ্ট করে। এক একটা ড্রেস, এক একটা কাজ নিখুঁত ভাবে ফুটায় তুলতে কষ্ট হয় না? সেভাবে কি আমরা ন্যায্য মজুরিটা সেরকম ভাবে যে দেওয়া হয় না, ওই ড্রেসটা কিন্তু সেভাবে সেই অনুযায়ী বিক্রিও হয় না, ওই মূল্যটা আমরা পাই না যেভাবে পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান ড্রেস, হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস যে মূল্যটা ওরা পায়, কিনে আনতেছে, সেল করতেছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের ব্যাপার। আসলে এই এটা বিষয়গুলো কিনে নিয়ে আসবে আমাদের না। সচেতন হতে হবে, আমাদের কাজ করতে হবে। কবে এর সুফল আসবে আমি জানি না, তবে আশা রাখি যে কোনো না কোনো দিন আসবে। আপনার ইনশাল্লাহ। সাথে আসলে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় যে একদম সময় পার হয়ে যাবে, কথা শেষ হবে না। তো কথা শেষ হবে না, হ্যাঁ হ্যাঁ। এবার একটু জানতে চাচ্ছিলাম, এই যে আপনি কাঁচামালগুলো সংগ্রহ করেন, তারপরে প্রসেস গুলো নিয়ে তো কথা বলি। কাঁচামালগুলো তো সবই আপনি নিজে সংগ্রহ করছেন, এক্ষেত্রে কি কোনো প্রবলেম পেতে হচ্ছে আপনাকে, যে স্বল্পতা বা মূল্য অনেক বেশি, অথবা আহ, সহজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা কি জানতে? এখন মোটামুটি একটা স্টেবল অবস্থায় চলে আসছি। প্রথম দিকে আমার এটা খুব সমস্যা হইতো যে কোথা থেকে কি করব, কিভাবে কি করব। এখন আমার সবার সাথে মোটামুটি একটা নেটওয়ার্কিং, খুব ভালো একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে গেছে। যখন আমি নিজে ভালো থাকবো, ভালো ব্যবহার করবো, অপোজিট থেকে আমি দেখা যায় যে বেশিরভাগ সময় 90% সময় ভালো পাই। ফোন দেই কিংবা লিস্ট দিয়ে দিই যে আমার এটা লাগবে, হ্যাঁ কেমিক্যালের দাম বেড়ে গেছে, রঙের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়ে গেছে। কিন্তু ওদের নেটওয়ার্কিং মনে যেহেতু আমার হয় ভালো, লিস্ট দিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু এটা যেভাবে আপনার জিনিসের জন্য, দাম বাড়াইছে, হুম হুম আমি সেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে যেভাবে কাঁচামালের দাম বেড়েছে, আপনার একটা হুম হুম, ড্রেসের দাম বা একটা কাঁথার দাম কি আপনি সেভাবে বাড়াতে পেরেছেন? না, আমি 100 টাকাও বাড়াতে পারিনি। যখনই বাড়াবো তখনই কিন্তু আমার মানে ক্লায়েন্টরা তখনই দেখা যাবে যে হ্যাঁ আপা কেন দাম বাড়ানো হয়েছে। বরঞ্চ তখন দেশীয় পণ্য, এখন গরম হিউজ পরিমাণ প্রোডাক্ট আমার উৎপাদন হচ্ছে, যেহেতু আমার ফিল্ডে এটা ছড়ানো, আমার আসবেই, সপ্তাহান্তর আসতেছে, মাস গেলে আসতেছে, আমার তো এটা সেল করতে হবে। দেখা যাবে যে কখনো কখনো মানে আমি কি বলবো, মূল্য হ্রাস দিয়ে দিচ্ছি, খুব একটা যে প্রফিট হচ্ছে তা না, কিন্তু আমার তো খালি করতে হবে, কর্মীর মজুরি দিতে হবে। সেভাবে আমি কখনোই প্রোডাক্টের দাম বাড়ানো, শুধু আমি না, আমার মনে হয় যে সব উদ্যোক্তার ক্ষেত্রেই একই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্ট বিশেষ জিনিসের করে দাম কি বেড়ে গেছে। আপনার যে সেক্টরটা সূচি শিল্প বা বাটিক, হুম অথবা দেশীয় যে কোনো পণ্যের ক্ষেত্রে যে বিষয়টা যেটা হাতে করতে হয়, মানে মেশিন ওয়ার্ক না, হ্যান্ড হুম ওয়ার্ক, যে বিষয়গুলো এরা আজ পর্যন্ত, মানে আমার মনে হয় সেই 2012, 13 বা 15-তে যে দাম রেখেছে এখন পর্যন্ত সে একই দাম রাখতেছে। কারণ দাম বাড়ালে দেশীয় পণ্যের যতটুকু বিক্রি হয় বা যতটুকু গ্রহণযোগ্যতা আছে, দাম বাড়ানোর সাথে সাথে এই গ্রহণযোগ্যতাটুকু হারাই যাবে। এখানে কিন্তু খুব একটা লাভ করা সম্ভব না। এটা না আমার না, ব্যক্তিগত মতামত, আমি শেয়ার করলাম। হুম, আমি সহমত। আমি সহমত, কারণ আমি এই যে 7-8 বছর চলতেছে, আমি কিন্তু আমার দাম 100 টাকাও ওই যে ড্রেসের দাম আমি বাড়াতে পারি নাই, ডায়ের ক্ষেত্রে যেটা। অথচ র কেমিক্যাল, কাপড়, এভরিথিং সবকিছুর দাম বেড়ে গেছে। বিদ্যুৎ টিদ্যুৎ, তারপর হচ্ছে গ্যাস, সমস্ত কিছু তো ইনক্লুড, তাই না? সবকিছুই একটার সাথে আরেকটা জড়িত। আমরা কিন্তু দাম বাড়াতে পারিনি। এখন আপনার কাছে একটা প্রশ্ন করে রাখবো, সেটা হচ্ছে আপনি তো নিজের একটা আইডেন্টিটি রেডি করেছেন, আপনার পরিবার আপনাকে সাপোর্ট করেছে, আপনি ওই সব নারীদের উদ্দেশ্যে কিছু একটু বলেন, যে নারীদেরকে পরিবার সাপোর্ট দিচ্ছে না কিন্তু সেই নারীরা নিজে কিছু করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার সমস্ত নারীদের উদ্দেশ্যে মানে কথা, মেয়েদের উদ্দেশ্যে কথা, প্রথম পরিচয় হচ্ছে কি আমি মানুষ, ব্যক্তি আমি মানুষ। প্রত্যেকটা মেয়েদেরই স্বনির্ভর হওয়া উচিত। পরিবার সাপোর্ট করুক, পরিবার সাপোর্ট না করুক, আমি ব্যক্তি, আমি একটা মানুষ, আমার নিজস্ব একটা পরিচয় থাকা উচিত, নিজস্ব কিছু ইনকাম থাকা উচিত। যখন একটা মেয়ে ইনকাম করে, কিছু হলে ইনকাম করে, তার কথা বলার মানে শক্তিটাই বেড়ে যায়, তার নিজস্ব মনের শক্তিটাও অনেক বেড়ে যায়। সব মেয়ে স্বনির্ভর হওয়া উচিত এবং চেষ্টা করা উচিত, যেভাবে হোক ধৈর্য ধরে চেষ্টা করা উচিত। হতাশ হওয়া যাবে না, কখনোই হতাশ হওয়া যাবে না।
মনোবল ভাঙা যাবে না। পরিশ্রম থাকলে, সততা থাকলে অবশ্যই দাঁড়াবে সবাই। অনেক ধন্যবাদ আপনার এই কথাটা। আশা করি ওইসব আপুদের জন্য খুবই কাজে লাগবে যারা শুরু করতে চাচ্ছে কিন্তু বাধার জন্য শুরু করতে পারছে না। সেই সকল আপুদের প্রতি শুভকামনা থাকলো অগ্রিম যে আপনারা শুরু করুন, আমরা আছি আপনাদেরকে হ্যাঁ, অবশ্যই সাথে অন্য আছি। কোনো কিছু দিয়ে না হোক মনোবল দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। আপু, আপনি তো অনেক কাস্টমার, আপনি তো পুরোটা অনলাইনে হ্যান্ডেল করছেন বিষয়টা। একটু যদি বলতেন যে অনলাইনে সেল যে করছেন এটা আসলে জাস্ট পোস্ট করছেন সেল হয়ে যাচ্ছে এই ধারার মধ্যেই আছেন, নাকি আপনি আরো কিছু টেকনিক এখানে অবলম্বন করছেন, যেমন বুস্ট করা অথবা আদার্স কোনো মার্কেটিং, যেটা আমাদের সাথে একটু শেয়ার করলে আরো যারা অনলাইন সেলার আছে তাদের কাজে লাগবে, একটু যদি শেয়ার করেন। আচ্ছা, আমি বুস্ট সেভাবে করা হয় না কখনো। প্রয়াস হচ্ছে প্রথম থেকে অর্গানিক এখন পর্যন্ত। আর ওই যে কাজের কোয়ালিটিটা যদি ধরে রাখা হয়, যখন কাজের কোয়ালিটিটা ধরে রাখা হবে, প্রথম দিকে যে আমার ক্লায়েন্ট গুলো ছিলেন, সম্মানিত ক্লায়েন্ট গুলো ছিলেন, ওনারা কিন্তু এখন পর্যন্ত আছেন এই এত বছর ধরে। ক্লায়েন্টদের মাধ্যমে কিন্তু নেটওয়ার্কিংটা আস্তে 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 বড় হয়ে গেছে। এবং মানে আমার অর্ডার আলহামদুলিল্লাহ ডায়ের অর্ডার কিন্তু সবসময় থাকে, এবং আমি হিমশিম খাই। আমি বলি যে আমাকে সময় দিতে হবে, আমাকে সময় দিতে হবে। আমি কিন্তু কাজটা করবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। এই খুব ভালো লাগলো ফেসবুকের আপনার মাধ্যমেই বিষয়। মানে আমার নেটওয়ার্কিংটা বেড়েছে। কখনো বোস্ট করা হয় নাই সেভাবে, কিংবা অন্য কোনো মাধ্যমে সেভাবে হয় নাই। মানুষের মাধ্যমেই নেটওয়ার্কিংটা আর কি বড় হয়েছে। দেশের বাইরেও কিন্তু এভাবে অর্গানিক গিয়েছে, এই যে ফ্যামিলি কম্বো যায়। অর্গানিক রিচটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা অনলাইনে সেল করেন। অর্গানিক ভাবে যদি পেজের রিচটা আপনি একবার বাড়াতে পারেন বা কোনোভাবে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে পেজের বলেন বা আপনার নিজের ভাগ্য বলেন দুটোই খুলে যাবে। আর আজকাল বুস্ট করে বা অনেক পেজে দেখি, আমার নিজেরই দেখা, আমি অবাক হয়ে যাই যে মুহূর্তের মধ্যে পেজের ফলোয়ার লাখ পার হয়ে যাচ্ছে, আরে না, ওগুলো কিচ্ছু না। হাজার বেড়ে যাচ্ছে। এটা কিচ্ছু না। আমি আমি নিজে দেখে একটা পেজে হঠাৎ করে আমি কিছুদিন আগে দেখলাম যে ওরা মাত্র শুরু করলো, সম্ভবত কয়েক হাজার মেম্বার ছিল। হুম আমি হুম গত সপ্তাহে আবার কোনো একটা কাজে পেজটা মানে ওপেন করার সাথে সাথে দেখলাম সেখানে 34K প্লাস। আমি নিজে একটু হিমশিম খেলাম যে এটা কি রিয়েল, আমি কি এখান থেকে কিছু নিতে পারি, এটা ভেবে পরে আবার পিছায় আসছি। যাই হোক, আপনার কথাটা খুব ভালো লাগলো। অর্গানিক রিসার্চ মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুক বিজনেস। হ্যাঁ, এবার অর্গানিক আপনি থাকলে আর অনেস্টি থাকলে, কাজের কোয়ালিটি ঠিক থাকলে আপনার ক্লায়েন্ট থাকবেই। আমার এটা বিশ্বাস। মানে কখনোই এমন হয় না যে অর্ডার নাই, এরকম কখনোই আমার আজ পর্যন্ত তো হয় নাই। কাজের মধ্যে হিমশিম খায়, আমি বলি যে আমাকে সময় দিতে হবে, এরকম বলি যে আমি পারবো না এখন। ঠিক আছে, আপনি সময় নেন আপা, আপনি সময় নেন। আমাকে কিন্তু সময় দিয়ে রাখি সবাই। আচ্ছা, খুবই ভালো লাগলো আপু আপনার কথা শুনে। আপনার সাথে আজকে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আশা করি আমাদের যারা শ্রোতা আছেন তারাও আপনার অন্তত একবার ভিজিট করবেন, দেখবেন আপনার কাজ কিরকম। এবং অবশ্যই আমি চাইবো যে সকল নারীরা আপনার মতো স্বাবলম্বী হয়ে ওঠে, নিজের একটা আইডেন্টি তৈরি করে। আসলে হুম আমিও একটা নারী, আমি সেই জায়গা থেকে বলছি যে অনেকেই মনে করেন যে স্বামীর আছে মানেই আমার আছে, বাবার আছে মানেই আমার হুম আছে। আসলে হুম হুম দিন শেষে আমরা সবাই মানুষ, প্রতিটা মানুষের একটা আলাদা আইডেন্টিটি থাকতে হয়, সেটা মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন। সে আমার স্বামী বা সে আমার বাবা, এটা আমার হয়তো বাই বর্ন আমি তার মেয়ে, বা সামাজিক ভাবে আমি তার ওয়াইফ, কিন্তু ব্যক্তি হিসেবে আমি একজন আলাদা মানুষ। তো আমার একটা আলাদা আইডেন্টি দরকার আছে। আপু, আপনাকে যদি আমি এখন 1 মিনিট সময় দিই, আপনি কি আপনার কোন একটা প্রোডাক্ট এনে আমাদেরকে দেখাতে পারেন? অবশ্যই, প্লিজ। আচ্ছা, আচ্ছা। কোনটা রেখে কোনটা দেখাই? আর যেহেতু এটা অনলাইনে, আপনি যতটুকু আসলে ক্যামেরার সামনে ছোট করে দেখানো যায় 1 মিনিটে হ্যাঁ, এটা কি ততটুকুই বোঝা দেখান। যাচ্ছে? এটা হচ্ছে
এটা হচ্ছে 3 পিস আড়ং এর যে কাপড়টা আড়ং কটন বলে সেটার মধ্যে ব্লক করেছি। ব্লক করে যে কাজটা, এই তো এটা কিন্তু সুই সুতার হাতের কাজ। এটা আচ্ছা, আমাদের অনেক নিখুঁত কর্মীদের দেখাচ্ছে। একদম একদম। আচ্ছা, এটির সাথে এই যে ওড়নাটা, এখন আমি একটু নকশি কাঁথা দেখাই। নকশি কাঁথাটা এখানে বুঝে যাবে কিনা আমি জানি না। এটা আমাদের কর্মীদেরই কিন্তু কাজ, দেখা যাচ্ছে? হ্যাঁ, সেলাই দেখা যায়। আপা বোঝা যাচ্ছে? খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মাল্টি একদম কালার। নিখুঁত বলতে যদি কিছু বোঝায়, এটা কিন্তু আপনার প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে এই যে সুই সুতার কাজটা, মানে নকশি স্টিচ যেটাকে বলে, আচ্ছা, এই তো। মানে ওদের কাজ এত সুন্দর হয়, এত সুন্দর হয়, আমি কি বলবো। আর এই যে ডাইয়ের কথা যেটা বললাম, এই যে টাই ডাই করে, এটা হচ্ছে এই যে ডাই করেছি। হ্যাঁ, ভ্যাট ডাই বলে এটাকে। ভ্যাট ডাই করলে যেটা হয় যে রং কখনো যাবে না, কাপড় ছিঁড়ে যাবে, রং যাবে না। এখানে আমি মাঝখানটা যে আমি ফাঁকা রেখেছি, এখানে আমি সুই সুতার কাজের জন্য রেখেছি। আচ্ছা, আচ্ছা। এটা খুবই মাঝখানে ভালো পুরোটাই লাগলো হচ্ছে সুই আপনার। সুতার কাজ হবে। মানে ওদের কি বলবো, এটাকে বলা হচ্ছে শিবুরি ডাই। সুই সুতাতে প্রথমে সেলাই করে সুতাটা টেনে তারপরে যে সুতা টানতে গেলে যে হাত কেটে যায়। এটা আমার, এটা ওই যে, এটা ওড়না। আমার এগুলো কিন্তু সবই মোটামুটি বুকড। এটা আমার ক্লায়েন্টরা মানে দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বুকড। এই তো, এই কাজটা দেখেন, খুবই গর্জিয়াস লাগছে। এই তো। ক্যামেরায় অনেক যতটুকু আমি দেখতে ধন্যবাদ। পাচ্ছি, খুবই, হ্যাঁ, খুবই ভালো লাগছে। আম, আমরা আমাদের প্রোগ্রামের একদমই শেষ প্রান্তে। আপনার সাথে কথা বলে আমার এত ভালো লাগলো, দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, যে আমি নিজে দেখার লোভ সামলাতে পারলাম না বলেই বললাম যে এখন একটু থ্যাংক দেখান। ইউ, থ্যাংক ইউ। এবং আমি দেখার সাথে সাথে যদি আমার যারা দর্শক রয়েছেন তারা একটু দেখেন। আসলে দেশীয় পণ্য শুধু মুখে দেশি পণ্য কিনি, দেশ বাঁচাই এই কথা না বলে দেশি পণ্য হাতে ধরে একটু গায়ে জড়িয়ে দেখার যে আনন্দ, সেই আনন্দটা সবারই উপভোগ করা উচিত। আর আপনার নিজের পরিজন বলি বা চারপাশে কোন ছোটখাটো কোনো অনুষ্ঠানে না যাচ্ছেন, সেখানে যেতে যদি নিজের দেশের কোনো একটা পণ্য গিফট করেন, সেটা যে কোনো ধরনের পণ্য হতে পারে, ওই প্রোগ্রামে গিফট করার উপযোগী, সেটা গিফট করতে পারেন, সেটা সব থেকে হ্যাঁ, ভালো এই হয়। উদ্যোগটা চালু করা আপনার, উচিত। হ্যাঁ, আপনার নিজের উদ্যোগ, আপনি হুম হুম। নিজে থেকেই শুরু করেন, যে আপনার যে প্রোডাক্ট আপনি সেই প্রোডাক্টে গিফট দেওয়া শুরু করেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো কাজ হবে। আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না আপনি কি এটা বলবেন আমি বা আরো করি, আমি যারা ঈদে বিক্রি কিন্তু করেন। আত্মীয় হ্যাঁ, স্বজনদের গিফট করি, কিন্তু আমি আমার প্রয়াসের প্রোডাক্ট আমি গিফট করি শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, খুবই ভালো সবাইকে। লাগলো। হুম। আপনারা সবাই এখন আমাদের এই উদ্যোক্তা আপুর সাথে আত্মীয়তা করেন, যেন আপনারাও গিফট পান আপুর প্রোডাক্ট। আশা করি ভালো প্রোডাক্ট আপনারা পাবেন। তো যাই হোক, আজকে একদমই ফ্রেন্ডলি একটা আলাপ করলাম। আমরা আমরা কিন্তু কোনো ফর্মালি কথা বলিনি, একদম সম্পূর্ণ মনে হয়েছে ঘরের মানুষের সাথে কথা বলেছি। খুবই ভালো লেগেছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সীমা আপু, একটু আমাদের রোজগার বন্ধনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকার জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ। প্রয়াসকে নিয়ে এভাবে কথা আমি সাধারণত আমার সেভাবে বলা হয়নি। আমি উম, কি বলবো, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রয়াসকে নিয়ে বলার জন্য, আহ, সুযোগ দেওয়ার জন্য। ভালোবাসা জানবেন। আর আপনাদের মানে অনেক শুভকামনা, সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ আপু মিসকার আপনাকে। খবরের জন্য ভালোবাসা। আপনার তো লম্বা সময় নিয়ে নিয়েছি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বললাম সীমা আপুর সাথে, আপুর উদ্যোগ প্রয়াস, এবং আপু সেখানে সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। আমরা আসলে উম যে কোনো পণ্য নিয়ে যে কোনো মানুষ কাজ করতে পারে। দেশের বাইরের পণ্য বাংলাদেশে আসবে, এটা যেমন একেবারেই স্বাভাবিক, আমরা ব্যবহার করব সেটাও স্বাভাবিক, তবে আগে আমার দেশের পণ্যকে মূল্যায়ন করব, তারপরে বিদেশি পণ্য। এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশীয় পণ্যকে দেশের বাইরে গণ্ডিতেও নিয়ে যাওয়ার জন্য। আশা করি আমরা সেটা সকলে মিলিত ভাবে চেষ্টা করলে পারবো। একই সাথে দেশীয় পণ্যের মান উন্নয়নের জন্য শুধু আমি বা আরেকজন মিলে একা নয়, আমরা যার যার জায়গা থেকে সকলে একত্রিত হয়ে কাজ করবো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের দেশের পণ্য এতটাই কোয়ালিটিফুল হবে যে দেশের বাইরে থেকে আমাদের এই ছোট ছোট পণ্যগুলো মানুষ আগ্রহ করে নিতে আসবে। আপনারা সকলে পাশে থাকবেন, দোয়া করবেন, এবং
রোজকার খবরে আগামী পর্বের অপেক্ষায় অবশ্যই থাকবেন। সেখানে আমরা কথা বলবো আরো কোনো এক গুণীজনের সাথে, হতে পারে সে উদ্যোক্তা, হতে পারে সে সমাজের অন্য কোনো জায়গায় যে কোনো ভাবে নিজের কথা দিয়ে নিজের কাজ দিয়ে সমাজকে আলোকিত করছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি ফারজানা দিদি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শেষ আইসে জিজ্ঞেস করতেছে, আমি তো